ভারতের সঙ্গে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে হেরেছে বাংলাদেশ। 7 রানে ম্যাচ হারলেও নতুন চিন্তা হিসাবে এসেছে পেসার শরীফুল ইসলামের চোট। অপরদিকে বিশ্বকাপের প্রথম ম্যাচে রেকর্ড করেছে যুক্তরাষ্ট্র। এসব বিষয় নিয়ে হবে আজকের আলোচনা। বার্তাকক্ষ থেকে আজকের আয়োজনে স্বাগতম। শরীফুল ইসলামের চোট এবং যুক্তরাষ্ট্রের রেকর্ড পরিমাণ জয়, এসব বিষয় নিয়ে আজকে আমরা আমাদের আজকের আয়োজনে আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে আছেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ জুবাইর। জুবাইর ভাই, আপনাকে স্বাগতম স্টুডিওতে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো নিশ্চয়ই? এই তো ভাইয়া, গতকালকে তো বিশ্বকাপের প্রথম ম্যাচ মানে আজকেই হয়ে গেছে, কিন্তু তার আগে আমরা একটু বাংলাদেশে এবং ভারতের যে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটা আছে সেটা নিয়ে একটু কথা বলতে চাই। ভারত 182 রান করেছে, সেখানে তার বিপরীতে বাংলাদেশ 9 উইকেট 122 রানে থেমেছে আর কি। মোটামুটি 60 রানের একটা ব্যবধানে তারা হেরেছে। কিন্তু তার চেয়েও যেখানে বড় একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে সেখানে হচ্ছে পেসার শরীফুল ইসলামের যে চোট সেটি নিয়ে। তো আসলে আমরা পরে জানতে পেরেছি তার হাতে প্রায় 6টির মতো সেলাই পড়েছে এবং সামনে 8 তারিখে বাংলাদেশের প্রথম বিশ্বকাপের ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। তো আপনার কাছে কি মনে হয় যে আসলে শরীফুল ইসলাম কি সেই ম্যাচে কামব্যাক করতে পারবে, মাঠে ফিরতে পারবে? প্রথম ম্যাচটা মনে হয় না, প্রথম ম্যাচটা মনে হয় ডাউটফুল আর কি, যেহেতু 6টা সেলাই অ্যাটলিস্ট 2 সপ্তাহ সময় তো লাগারই কথা। যতই এখন সেলাইগুলো আর কি একটু অত্যাধুনিক প্রযুক্তিতে হয়, তারপরেও একটু কম সময় লাগলেও অ্যাটলিস্ট 2 সপ্তাহ তো অবশ্যই লাগবে। সেক্ষেত্রে প্রথম ম্যাচটা তো অবশ্যই না, সেটা বাংলাদেশের জন্য অনেক বড় ধাক্কা হবে। এমনিতেই তাসকিন ইনজুরিতে ছিলেন, ফিরবে সেই ম্যাচটা দিয়েই এখন পর্যন্ত যতটুকু জানি আর কি। তারপরেও সে কীভাবে ফিরে, একটা ইনজুরি থেকে ফিরে সে কেমন করে, ওটা একটা বড় ধাক্কা। সেও ছিল ইনফর্ম বোলার। শরীফুল বলতে গেলে বোলিং অ্যাটাকে অন্যতম সেরা আর কি। গত 1 বছর খুব ভালো পারফরমেন্স করছিল, প্লাস শ্রীলঙ্কার এগেনস্টে খুব ভালো রেকর্ড। আমরা গত মার্চে যে আমাদের ঘরের মাঠে যে টি20 সিরিজটা হলো, বেসিক্যালি বাংলাদেশের বলারদের মধ্যে সবচেয়ে বেশি রেসপেক্ট পেয়েছে হচ্ছে বলতে গেলে শরীফুল। ওকেই বলতে গেলে দেখে খেলছিল, শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা খুব কেয়ারফুলি খেলছিল। এখন ওই ম্যাচটার জন্য, ওই ম্যাচটাই যদি শরীফুল খেলতে না পারে, এটা বড় ধাক্কা, বিশাল বড় ধাক্কা অবশ্যই। এবং 8 জুনে শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচ, 10 জুন দক্ষিণ আফ্রিকা, দুইটাই বড় ম্যাচ বাংলাদেশের জন্য। তো দুইটা ম্যাচেও যদি শরীফুল খেলতে না পারে বা ফিরতে না পারে আপনার হিসাব মতো, যদি 2 সপ্তাহের মতো সময় লেগে যায়, তাহলে সেক্ষেত্রে শরীফুল ইসলামের জায়গায় কে জায়গা নিতে পারে? আপনার কাছে কি মনে হচ্ছে? এখন পর্যন্ত তারা পসিবল কোনো রিপ্লেসমেন্টের নাম বলেনি। ওখানে দলের সঙ্গে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে হাসান মাহমুদ আছেন। সে একটা ম্যাচ খেলেছেন যুক্তরাষ্ট্রের এগেনস্টে, হয়তো আপনারা দেখে থাকবেন। বাট এখন পর্যন্ত যেহেতু কোনো পসিবল রিপ্লেসমেন্টের খবর জানানো হয়নি, সেক্ষেত্রে তারা হয়তো অ্যাভয়েড করবে যে শরীফুল এর মধ্যে যদি সুস্থ হয়ে থাকে, তাহলে হয়তো শেষের দিকে, গ্রুপ পর্বের শেষের দিকে যে 2টা ম্যাচ আছে, একটা নেদারল্যান্ড আর মনে হয় নেপালের এগেনস্টে ওয়েস্ট ইন্ডিজে, ওই 2টা ম্যাচে হয়তো শরীফুলকে পাওয়ার আশা থাকবে আর কি। সেক্ষেত্রে হয়তো এই জন্যই হয়তো এখন তার জন্য ওয়েট করবে, যেহেতু এটা শরীফুল ইনফর্ম বলার, সেজন্য হয়তো তার জন্য ওয়েট করবে। কিন্তু আসলে সে কতটা ফিট হতে পারবে ওই সময়ের মধ্যে, এটা তো একটা প্রশ্ন থেকে যায় যে আসলে আবার পরের ম্যাচগুলোতে কীরকম করবে কিংবা আসতে পারবে কিনা, সেটাও একটা সংশয়। কারণ 10 তারিখের পরে আবার 13 তারিখে ম্যাচ রয়েছে নেদারল্যান্ডসের বিপক্ষে এবং 17 তারিখে রয়েছে নেপালের বিপক্ষে। তো যদি 2 সপ্তাহ অর্থাৎ 14 দিন লেগে যায়, তাহলে একটা বড় সময়। এটা আমরা জানতে পারবো হয়তো বিসিবির ডাক্তার যিনি দলের সঙ্গে আছেন, দেবাশিস চৌধুরী, উনি বলেছেন যে 1 সপ্তাহ পরে আর কি একটা ভালো আপডেট, পরিষ্কার ধারণা পাওয়া যাবে কি অবস্থা। সেটা বাংলাদেশের ম্যাচটা যেহেতু 8 তারিখ, একটা পরিষ্কার ধারণা আমরা 1 সপ্তাহের মধ্যে পেয়ে যাবো আশা করি, কী অবস্থায় আছে বা কত রকমের ফিট। তখন যদি কোনো মানে আসলেই মনে হয় যে সময় বেশি লাগবে, সেক্ষেত্রে হয়তো রিপ্লেসমেন্ট হিসেবে হাসান। সেক্ষেত্রে বাংলাদেশের যে পেস বোলিং অ্যাটাক, সেটা আসলে পুরো দলের উপরে একটা কীরকম প্রভাব ফেলতে পারে? আপনার কাছে কি মনে হয়? দলের বলতে গেলে পজিটিভ দিক যদি দেখতে হয় এই মুহূর্তে বাংলাদেশ দলে, সেটা ওই বোলিংয়ের দিকেই তাকাতে হবে। ব্যাটিংয়ের অবস্থা খুবই খারাপ আমরা দেখতে পাচ্ছি, খুবই মানে অতটা কেউই কনসিস্টেন্ট না, স্পেশালি টপ অর্ডার ব্যাটসম্যানে। বাংলাদেশের যদি ক্ষীণ আশা থেকে থাকে এই বিশ্বকাপে, সেটা ওই পেস বোলিং আর স্পিন অ্যাটাকের মাধ্যমেই আর কি। এখন যদি সেক্ষেত্রে একটা বড় অংশ ছিল শরীফুলের নতুন বলের বোলিংটা আর কি। বিকজ যেই বোলিংটা শরীফুল করে থাকেন আর কি দলের জন্য, সেটার রিপ্লেসমেন্ট বাংলাদেশ টিমে নেই। সেটার রিপ্লেসমেন্ট যদি হাসান মাহমুদও আসেন, তিনি একজন ডানহাতি বলার, বামহাতি অ্যাঙ্গেল, ওই লেফট আর্ম অ্যাঙ্গেল, লেফট আর্ম সুইং, ওই জিনিসটা পাওয়া যাবে না আর কি। সো এটা যদি
শেষ পর্যন্ত শরীফুলকে না পাওয়া যায়, এটা বিশাল ধাক্কা হবে বাংলাদেশের জন্য। আপনি বলছিলেন যে বাংলাদেশ দলের এখন দেখার মতো একটা বিষয় হচ্ছে বোলিং অ্যাটাকটা, ব্যাটিংটা দুর্বল কিছুটা বলতে গেলে। কিন্তু গতকালকে যখন আজকে যে বিশ্বকাপের প্রথম ম্যাচটা হয়ে গেল যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যেকার ম্যাচ, এবং সেই ম্যাচে কিন্তু বেশ দুর্দান্ত রান হয়েছে, প্রায় 194 রান করেছে কানাডা, যেটা হচ্ছে আমার জানা মতে আইসিসির সহযোগী দেশগুলোর মধ্যে সর্বোচ্চ রান বিশ্বকাপে এরকম। তো সেই জায়গাতে তারা বলছেন 4-6-এর বন্যা হয়ে গেছে, বেশ ভালো রান আমরা দেখেছি, ভালো রান এসেছে এবং সেটাকেও টপকে গেছে যুক্তরাষ্ট্র একটা তাদের নিজেদের মাটিতে একটা বেশ ভালো স্কোর করেই ম্যাচ জিতেছে। আপনার কাছে কি মনে হয়েছে আজকের ম্যাচ দেখার পরে যে যুক্তরাষ্ট্রের পারফরমেন্স কেমন ছিল, কানাডার পারফরমেন্স কেমন ছিল? হিস্টোরিক্যাল ম্যাচ বলতে গেলে, প্রথম ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচ এই দুই দলের মধ্যেই হয়েছিল 1844-এ। সো অনেক বছর আগের কথা, যখন অস্ট্রেলিয়ান মানে টেনিস বা অন্যান্য স্পোর্টসও যখন পপুলার হয় নাই, তখন ক্রিকেটের ইন্টারন্যাশনাল ম্যাচ হয়েছে এই দুই দলের মধ্যে নিউ ইয়র্কে, আমেরিকার মাটিতেই। আইরনিক্যালি হ্যাঁ, ডালাসে খেলা হলো, নিউ ইয়র্কে না অবশ্য, বাট ডালাসে। বাট দুই দলের মধ্যে, দুই দল এখন বলতে গেলে যখন তারা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছে এখন ভিন্ন অবস্থা, টোটালি ডিফারেন্ট সিনারিও। তারপরে অসাধারণ, যদি অ্যাজ এ নিউট্রাল বা একটা ফ্যান হিসেবে খেলাটা খুব এনজয়েবল ছিল। টি-20 ক্রিকেট যেমন মানুষ দেখতে চায় আর কি, অ্যাগ্রেসিভ ব্যাটিং, অ্যাগ্রেসিভ বোলিং, গুড ফিল্ডিং, সবটাই বলতে গেলে ছিল। আর অ্যাসোসিয়েট নেশনগুলোর মধ্যে একটা অন্যরকম চার্ম থাকে, তারা ফ্রি স্পিরিটেড ক্রিকেটটা খেলে, এটা দেখতে খুব ভালো দর্শক হিসেবে। সেটা পুরোটাই আজকে দেখা গেছে, প্রপার মানে ওয়ার্ল্ড কাপ ওপেনার বলতে যেটা বোঝায় সেটা ছিল। হোম গ্রাউন্ডের দর্শক ছিল, একদম শুরুর মতো শুরু। যদি আপনি ক্রিকেট লাভার হয়ে থাকেন, আপনার জন্য অসাধারণ ভিউইং বলতেই হবে আর কি। আর সেকেন্ড মনে হয় থার্ড হাইয়েস্ট রান চেস ওয়ার্ল্ড কাপ হিস্ট্রিতে, বিশাল ব্যাপার বলতে গেলে। প্রথম 40 ওভারের খেলার মধ্যে প্রথম 30 ওভার বলতে গেলে কানাডাই ডমিনেট করছে। লাস্ট 10 ওভার লিটারেলি অন্যরকম ব্যাটিং করে, মানে অ্যারন জোন্স মনে হয় 90+ করছিল, অসাধারণ ব্যাটিং করছে আর কি, অসাধারণ। আর এই মাঠেই কিন্তু বাংলাদেশের সঙ্গে খেলা শ্রীলঙ্কার ফার্স্ট ম্যাচ ডালাসে। সো আমরা শুনে আসছি যে আমেরিকার উইকেট স্লো অ্যান্ড লো ট্রেডিশনালি, যেহেতু ওখানকার ক্রিকেটটা এখন পর্যন্ত প্রিডমিনেন্টলি রান বাই ইন্ডিয়ানস, সো ওখানকার উইকেটে ওই সাবকন্টিনেন্টের একটা টাচ থাকে। কিন্তু আজকে যে মাঠে খেলা হলো, যে পরিমাণ রান হলো, যে পরিমাণ রান চেজ হলো প্রায় 200, সেটা দেখে মনে হচ্ছে যে সেরকম কিছুই না। আইসিসি ইভেন্টে যেরকম থাকে বড় রানের ম্যাচ, ভালো উইকেট, গুড বাউন্স, কনসিস্টেন্ট বাউন্স, সেটা ছিল আর কি, দেখে ভালো লাগছে। সো বাংলাদেশের জন্য শ্রীলঙ্কার জন্য একটা ইন্টারেস্টিং ম্যাচ অপেক্ষা করবে ডেফিনেটলি এই ম্যাচ। এইখানে আমাদের যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল, কিন্তু বাজে ওয়েদারের কারণে খেলা হয়নি। সেটা একটা বড় মিস। বাংলাদেশ হয়তো প্রথমবারের মতো ওই মাঠে খেলবে, যে ওই প্রথম ম্যাচটাই বিশ্বকাপের প্রথম ম্যাচটাই হবে বাংলাদেশে এই মাঠে প্রথম ম্যাচ আর কি। সেটা ইনফরমেশন গ্যাদারিংয়ের ক্ষেত্রে যেসব জিনিস লাগে আর কি, সেই জায়গাটা মিসিং থাকবে নিশ্চয়ই। সেদিক থেকে এই ম্যাচটা নিশ্চয়ই বাংলাদেশের ক্রিকেটাররাও দেখবে, দলের টিম ম্যানেজমেন্ট, থিঙ্ক ট্যাঙ্ক তারাও দেখবে। তারাও ডেফিনেটলি ইনফরমেশন গ্যাদার করতে চাবে যে কী হয়, কোন অ্যাঙ্গেলে রানটা বেশি হয়, কোন মাঠের কোন অ্যাঙ্গেলে রানটা বেশি, পকেট কোন সাইজের পকেট কেমন, কতটুকু দূরত্ব, অ্যালটিটিউড কেমন, সুইং কেমন হয়। আজকে দেখলাম যে যখন কানাডা বোলিং করছিল প্রায় 7-8 ওভার পর্যন্ত সুইং হয়েছে, কনসিস্টেন্ট সুইং ছিল। দেন একটা সময় সুইং স্টপস অ্যান্ড দেন ওই 4 ছক্কা শুরু। সো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট হবে। জুবাইর ভাই, এই ডালাসের এই মাঠে বাংলাদেশ তার প্রথম প্রস্তুতি ম্যাচটা মানে খেলতে পারে নাই, এটা মিস করে ফেলেছে, আবার তাকে সেই মাঠেই নামতে হচ্ছে 8 তারিখে। তো বৈরী আবহাওয়ার কথা যেহেতু আসলো, বৈরী আবহাওয়ার কারণে বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ খেলতে পারেনি, এবং গতকালকে যুক্তরাষ্ট্রের এবং কানাডার ম্যাচের আগেও আবহাওয়া খুব একটা ভালো ছিল না, বৈরী আবহাওয়াই ছিল। তো আপনার কাছে কি মনে হয় যে এবারে বিশ্বকাপে বৈরী আবহাওয়া আসলে কতটা ক্রুশিয়াল রোল প্লে করবে? হিউস্টন বা ডালাস এরিয়া তো ঝড়ের উপর দিয়ে বলতে গেলে আছে। মানে বাংলাদেশ যখন নামলো তখন তো ভয়ঙ্কর সাইক্লোন গেল বলতে গেলে। পুরো স্টেডিয়াম, যে হিউস্টনে যে মাঠটা খেলা হয়েছিল, তো পুরো স্টেডিয়ামের যত অস্থায়ী জিনিসগুলো, ফ্যাসিলিটিস ছিল সব উড়ে গেছিল। তারপরেও বাংলাদেশ সিরিজটা লাকিলি হয়েছে আর কি, 3টা ম্যাচ। তো হিউস্টন ডালাস কাছাকাছি বলতে গেলে 3-3.5 ঘন্টার রাস্তা, মানে সড়ক পথে আর কি বলতে গেলে। সো ওই আবহাওয়ার একটা প্রেশার মানে ওই অঞ্চলটাই থাকবে, নিউ ইয়র্কে না, নট সো মাচ ইন নিউ ইয়র্ক, বাট ডালাসের এদিকে হয়তো থাকতে পারে। দাদা মনে হয় আমাদের প্রফেসর যিনি কভার করছেন, উনিও মনে হয় আপনাদের জানিয়েছেন যে ওখানে আবহাওয়াটা খারাপ আর কি বলতে গেলে অন অ্যান্ড অফ। বাট কালকে পুরো ম্যাচ হয়েছে, সো একটা এফেক্ট তো থাকবে, সেটা ক্রিকেটেও পড়বে। ডিফারেন্ট স্কিল হয়তো পেস বলাররা হয়তো হেল্প পাবে, যেটা আজকে দেখতে পেলাম আর কি, যে অনেক সুইং হয়েছে বলারদের, পেস বলারদের স্পেশালি। সো এই ডিফারেন্সটা থাকবে, মানিয়ে নিতে হবে। জুবাইর ভাই, আপনাকে আমি লাস্ট প্রশ্ন করতে চাই। সারা বছর ক্রিকেট আপনি কভার করেন, ক্রিকেট খেলা দেখেন, ফলো করেন, প্রতিবেদন করেন, আপনার কাছে কি মনে হচ্ছে যে এবারে বিশ্বকাপের এই টি-20 এই বিশ্বকাপে আসলে ফেভারিট কোন দল? ফেভারিট স্পেসিফিক্যালি ফেভারিট বলা খুবই টাফ, বিকজ যেহেতু টি-20 + 20 দলের খেলা,
এই বিশ্বকাপ কিন্তু একটা অন্যরকম ডাইনামিক নিয়ে আসছে ওভারঅল ক্রিকেটে। আপনি যদি চিন্তা করেন ক্রিকেটের গ্লোবালাইজেশনের কথা যদি চিন্তা করেন, দিস উইল বি দ্য ফার্স্ট বিগ স্টেপ বলতে গেলে। 20টা দল, বড় দলগুলোর সঙ্গে বড় ছোট দলের খেলা হবে, কোনো প্রথম রাউন্ড নাই এর আগের বিশ্বকাপে যেগুলো ছিল যে প্রথম রাউন্ডের পরে সুপার 12, সেরকম নাই। বাট দেখতে পাবেন অনেক আপসেট, ইভেন বড় দলও দেখবেন যে ছোট দলের কাছে হাঁটছে, অ্যাসোসিয়েট নেশনদের কাছে, যেহেতু টি-20 ক্রিকেট এবং অনেক আননোন ফ্যাক্টর। কিছু কিছু দল আসে কেউই খুব একটা জানে না, বড় দলগুলোও খুব একটা খেলে না, জানে না। সো শেষ পর্যন্ত কে মানে কার হাতে ট্রফি উঠবে সেটা বলা মুশকিল। বাট যেহেতু হোম গ্রাউন্ডে খেলা, ওয়েস্ট ইন্ডিজরা এগিয়ে থাকবে অবশ্যই, কারণ অনেক বড়, অনেক লম্বা ব্যাটিং লাইন আপ, পাওয়ার হিটার অনেক তাদের। অস্ট্রেলিয়াকে আপনি কখনোই ওয়ার্ল্ড কাপ থেকে রুল আউট করতে পারেন না, পাকিস্তানকেও না, অ্যান্ড অবশ্যই ইন্ডিয়াকে তো অবশ্যই না। সেই 4 জনের মধ্যে হয়তো, অ্যান্ড ইংল্যান্ডও এই কন্ডিশনে রেগুলার খেলে, স্পেশালি ক্যারিবিয়ানে। বাইলেটারাল সিরিজ কম বেশি বছরে 1-2 বছর পরপরই তাদের ওখানে বাইলেটারাল সিরিজ থাকে। গত ডিসেম্বরেও একটা লম্বা বাইলেটারাল সিরিজ ছিল, সেখানেও তারা। এই 5টা দলের মধ্যে যে কোনো একটা তো অবশ্যই, আমি স্পেসিফিক্যালি বলা খুবই কঠিন, কাজ ডেফিনেটলি এটা অনেক অঘটন হবে এই বিশ্বকাপে বলা যায়। ফেভারিট আসলে যে দলই হোক, টাইগার প্রেমীদের হিসেবে বা বাংলাদেশ দলের সমর্থক হিসেবে আমাদের নজরটা কিন্তু বেশিরভাগটাই থাকবে হচ্ছে বাংলাদেশ দল বা টিম টাইগার্স কী করছে সেদিকটাতেই। দর্শক, আজকের মতো আলোচনা আমরা এখানেই সমাপ্তি করছি। এর পরের পর্বে হয়তো বা কথা হবে নতুন কোনো বিষয়ে। সেই পর্যন্ত আপনারা থাকুন প্রথম আলোর সঙ্গে। আর প্রথম আলোর সঙ্গে থাকতে ভিজিট করুন prothomalo.com/video, ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।